লম্বা প্রসেস, সেটাকে কিন্তু আমরা একটা আইন করে শর্ট করে ফেলছি, যে আমরা আর ওই টেন্ডারিং প্রসেসে যাচ্ছি না। বিশেষ আইন, বিদ্যুৎ জ্বালানি সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন, সেটা আমরা প্রথম 2 বছরের জন্য করলাম, তারপরে আবার সেটার সময় বাড়াইলাম, তারপরে আবার এখন আমরা সময় বাড়াচ্ছি। কেমন এটা বাড়াচ্ছি আমরা, যাতে এই কাজগুলি করে ফেলা যায়। কিন্তু এইটা কিন্তু একটা অনাদিকাল চলতে পারবে না বা চলা উচিত না। কেমন এর মধ্যে কতগুলি কাজ আমাদের করে ফেলতে হবে। অলরেডি আছে, কিছু সাকসেস আছে, আপনি দেখলে দেখবেন যে এখন 2017 সালের মধ্যে 2015 বলি, 2015 মানে তো আগামী বছর, এর মধ্যেই 7-8টা বড় এবং মাঝারি ধরনের, মানে 100 মেগাওয়াট থেকে 400, 350 এইরকম সব মিলে প্রায় 3500, সেইটা 2015 সালে শিডিউল আছে। কোনোটার 90% কাজ হয়েছে, কোনোটা 70% হয়েছে, কোনোটা 50% হয়েছে, আছে অনগোয়িং। আবার 2017 সাল ধরলে আরও গোটা তিনেক এইটা আছে। এখন কথা হলো যে এটা আরও আগে হতে পারত বা হওয়া উচিত ছিল, সেটা হয়নি, এটা আমরা বলতে পারি। এখানে একটা যেটা বড় সমস্যা বিদ্যুৎ খাতের, সেটা হলো এনার্জি, ফুয়েল। বিদ্যুৎ তো শুধু যন্ত্রপাতিতে হবে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য যন্ত্রপাতির মধ্যে ফুয়েল দিতে হবে। সেটা আপনি পানিতে করতে পারেন, গ্যাসে করতে পারেন, জ্বালানি তেলে করতে পারেন, কয়লায় করতে পারেন, বাতাস, সূর্য রশ্মি, যা দিয়েই আপনি করেন, কিছু একটা তার ফিড লাগবে, তার ফুয়েল লাগবে। এই ফুয়েলের জায়গাটা আমাদের সবচেয়ে বেশি এখন সেন্সিটিভ, মানে খুবই ক্রিটিক্যাল। সেন্সিটিভ মানে ক্রিটিক্যাল। আচ্ছা, মানে তেলে সবচেয়ে বেশি খরচ হয়, অন্যদিকে হয়তো তেলে সবচেয়ে খরচ বেশি হইলে পরেও সেটা তেলের দামের জন্য। কেমন এখন তেলে সবচেয়ে খরচ বেশি হইলেও আইডিয়াল যে উৎপাদন প্রক্রিয়া, সেখানে তেলের কিন্তু একটা অংশ সব সারা দুনিয়ায় সব দেশে আছে। যাদের প্রচুর গ্যাস আছে তারাও 5% হলেও তেলে করে, 1% হলেও তেলে করে। যাদের বড় বাল্ক, মানে চায়না যেমন 12 লাখ মেগাওয়াট তাদের, কেমন জাপান লিকুইড ফুয়েলে চলে গেছে বিরাটভাবে। এখন ওই 12 লাখ মেগাওয়াট তাদের কয়লা আছে, গ্যাস আছে, এলএনজি ব্যবহার করে, একটা পোর্শন কিন্তু তাদের লিকুইড ফুয়েলও আছে। পিকিং পাওয়ারের জন্য লাগবে। কেমন এটা পিক টাইম একটা বিদ্যুতের থাকে, ওই সময়টা মেনটেন করা খুব কঠিন। এখন যেটা সর্বশেষ একটা ধারণা আসছে এই ক্ষেত্রে, পিকিং এর ক্ষেত্রে, যে পিকিং এর জন্য আপনি পিক আওয়ারে, মানে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা, এই সময় আপনার লোডটা এরকম হয়ে যায়। তো এই যে আপনি প্রায় দ্বিগুণ হয়ে যায় চাহিদাটা সন্ধ্যার সময় এসে, এই জন্য কিছু পাওয়ার স্টেশন আপনার তৈরি করে বসায় রাখতে হয়, পিক আওয়ারে আপনি চালাবেন। এখন এই সময়টুকুর জন্য যে ইনভেস্টমেন্ট, সেইটা পোষায় কিনা, সেইটাতে খরচটা কিরকম হয়, এইটার পরিপ্রেক্ষিতে চিন্তাটা আসছে যে এখন এই সময়টুকুর জন্য যে ইনভেস্টমেন্ট, সেইটা পোষায় কিনা, সেইটাতে খরচটা কিরকম হয়, এইটার পরিপ্রেক্ষিতে চিন্তাটা আসছে যে এখন বিদ্যুৎ স্টোর করা যায় কিনা। কেমন ডিসি বিদ্যুৎ স্টোর করা যায়, আমরা যে সৌর বিদ্যুৎ ধরি ওটা ব্যাটারিতে স্টোর করা যায়, এসিটা স্টোর করা যায় না। তাহলে আমরা এখন চিন্তা আসছে সায়েন্টিস্টদের যে আমরা ওই ব্যয়টা সংকোচনের জন্য বিদ্যুৎ স্টোর করতে পারি কিনা ওই পিক আওয়ারের জন্য। তাইলে আমার ওই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে পাওয়ার স্টেশন বসাই রাখতে হবে না তৈরি করে। জি, আমরা একটু শাওন ভাইয়ের কাছে যাব জানতে যে এই যে আমরা দেখছি বেশ কিছুদিন যাবতই যে বিদ্যুতের ক্ষেত্রে যে সাফল্য, সেটা মানুষ যাতে আরো ভালোভাবে বোঝে, সেটার জন্য আপনারা নানান ধরনের কমার্শিয়াল ইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। তো এইটা দিয়ে আসলে আপনারা কোন মেসেজটা দিতে চান এবং কোন, মানে ভোক্তাদের কোন অংশের কাছে পৌঁছাতে চান, এই জিনিসটা একটু আমরা জানতে চাইব। একটা বিরতির পরে ফিরে আসি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শাওন ভাই, একটু জানতে চাচ্ছিলাম যে এই যে প্রচারণা আসলে আমাদের জন্য খুব ইন্টারেস্টিং, বিকজ আমরা বিং এ মাল্টিন্যাশনাল অ্যাডভার্টাইজিং এজেন্সি, আমাদের আসলে সরকারের সাথে কাজ করার সুযোগ হয় না আমাদের মতো দেশে। একটু আগে আনিস ভাই অফ ক্যামেরা, মানে ব্রেকে বলছিলেন আর কি, যে সম্ভব, কিন্তু আমাদের এখানে কথাটা সম্ভব যে কোনো কিছু, এটা একটা বড় ডিবেট কিন্তু ইন এনি সেক্টর। সো আমাদের জন্য থ্যাংক ইউ টু দ্য মানে মিনিস্টার, মানে হি আন্ডারস্টুড, এবং আমরা একটা কম্পিটিটিভ প্রসেসের মধ্যে দিয়ে কাজটা ঢুকেছি আমরা।
এবং আমি খুব একটা বলি আর কি, আমার কাছে মনে হয় কি, মানে আমরা তো মাইন্ডসেট নিয়ে কাজ করি, আমরা কনজিউমার সাইকি নিয়ে কাজ করি। সো আমার কাছে মনে হয় বাংলাদেশের মেজরিটি অফ দ্য পপুলেশন এই মুহূর্তে যে সাইকিটা, কমন সাইকি, সেটা হচ্ছে হাফ কনফিডেন্ট। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায়, আপনি আমি প্রত্যেকে হাফ কনফিডেন্ট। ফ্লাইওভার তৈরি হতে দেখলে মনে হয় যে অনেক আশা হবে এবার, আবার ভিড় দেখলে মনে হয় যে এবার আর কিছু হবে না। ইলেকট্রিসিটি চলে গেলে মনে হয় আবার সে আগের অবস্থা ফেরত গেলাম, আর থাকলে মনে হয় কি বাহ কি ভালো। সো হাফ কনফিডেন্ট পিপলে ভর্তি কিন্তু আমাদের। সো এই হাফ কনফিডেন্টের সাথে আমরা কাজ করতে হয়, এই সাইকি নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে এই মুহূর্তে, যে হাফ কনফিডেন্টকে কী করে আমি একটু আমার দিকে ইনক্লাইন করবো টুয়ার্ডস কনফিডেন্স। বিকজ আমার কাছে মনে হয় যে পজিটিভিটি কিংবা এক ধরনের আমাদের বাংলাদেশের একটা ইনফরমেশন হচ্ছে পপুলেশনের 60% বিলো 34। সো ইয়াং কান্ট্রি তো, যে ও যদি সকালবেলা উঠে প্রথমেই দেখে কিছু হবে না কিছু হবে না, তখন ও তো স্লথ হয়ে যাবে, ও তো আসলে স্লো হয়ে যাবে, মুভ করতে পারবে না। কিন্তু ওর তো সেটা ওর তো সময় নাই, ও তো হাংরি, ওর কোনো ব্যাগেজ নাই, ও তো দৌড়াতে চায়, ও রান করতে চায়, ও অ্যাচিভ করতে চায়। আর গ্লোবাল কমিউনিকেশনের সময় ইন্টারনেট সব কিছু মিলিয়ে, মোবাইল টোবাইল মিলিয়ে, ও তো একটা অন্যরকম মুডে, ওটা একটা হি ওয়ান্টস টু গ্রো, হি ওয়ান্টস টু রান। সো ওই বাতাসে আমাদের, ওই পালে আমাদের হাওয়া দিতে হবে, বিকজ ওরাই আমাদের মেজরিটি। মাইনরিটির সাথে কথা বলে লাভ নাই, মাইনরিটি হচ্ছে গিয়ে অ্যাবাভ 34। মাইনরিটির সাথে কথা বলে কি লাভ, ওরা তো কয়েকদিন পরে থাকবে না, মারা যাবে। সো যারা থাকবে তাদের সাথে কথা বলা খুব জরুরি বলে মনে হয় আমার কাছে। সো আমার কাছে মনে হয় ওই মাইন্ডসেটটা খুব, পরে মারা যাবে না। না না বললাম আর কি, মানে আমি সার্কাস্টিক অফ কোর্স, আমরা তো কেউ এখানে থাকতে পারি না, আমি জানি, আপনি বোধহয় 34 এর কম হবেন। না না আমিও বেশি, বাট আমি বিং সার্কাস্টিক, সরি ফর মাই সার্কাজম, কিন্তু আমার কাছে খুব মনে হয় যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু গেট ইনটু দ্যাট মাইন্ডসেট, বিকজ আমি যত নেগেটিভ এনার্জি স্প্রেড করবো, আমার কিন্তু নেগেটিভিতে বের হতে পারবো না আমি আসলে। সো ইউ হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং পজিটিভ। সো আমরা ক্যাম্পেইন করতে গিয়ে আমরা এই কাজটাই করেছি আসলে, এবং সোশ্যাল মিডিয়াকে খুব অ্যাক্টিভলি ইউজ করেছি। এই মুহূর্তে 50,000-এর উপরে মানে লাইক অ্যান্ড ভিউজ চলে গেছে, লক্ষর উপরে। আমাদের যে সাইটটা ফেসবুকে করেছি, আমরা খুব একটা ইন্টারেস্টিং কাজ করেছি। আমরা প্রায় 20টার উপরে ইউনিভার্সিটিতে গিয়েছি, নেশন ওয়াইড টেকনোলজি ইউনিভার্সিটি। সেখানে গিয়ে আমাদের কাছে বিদ্যুতের উপর আইডিয়া চেয়েছি, যে কোনো ধরনের আইডিয়া হতে পারে, সেটা সেফটি সংক্রান্ত, নতুন করে কী করে ইউজ করা যায়, এবং দ্য কাইন্ড অফ প্রজেক্ট যে হ্যাভ কাম আপ উইথ, আপনি দেখলে অবাক হয়ে যাবেন আর কি। তারা কী সব, আমরা সব ভিডিওগুলো আপলোড করা শুরু করেছি ফেসবুকে। তাদেরকে বেস্ট যারা হবে তাদেরকে, সে বিদ্যুৎ মেলা যেটা পরশু থেকে 11 তারিখ থেকে শুরু হচ্ছে, ওখানে ওদেরকে দেখতে পাবেন আপনি, ওদের সবাই কী কী করছে ওরা আর কি। সো ইউথ কিন্তু নিজের মতো করে, আমি বলি যে হরতাল, আন্দোলন, ঝামেলা, তারপর হচ্ছে উপরে পত্রিকার হেডলাইন্সের নিচে একটা বাংলাদেশ 24/7 দৌড়ায়, কাজ করে, যেটার কারণে বাংলাদেশ কন্টিনিউয়াসলি ওভার 6% জিডিপি গ্রোথ দেখে যাচ্ছে আর কি। সো সেই বাংলাদেশ আসলে কে রিপ্রেজেন্ট করা খুব জরুরি আমাদের জন্য, তাদেরকে এনকারেজ করা। এই যে এই দৌড়ে নসরুল হামিদ, এই দৌড়ে আসলে ফুয়েলটা সবচেয়ে বেশি আসতে হয় ইলেকট্রিসিটি থেকেই, কারণ এটা তরুণদের ফেসবুক থেকে শুরু করে নিউ মিডিয়া ইউজ ধরেন, আর ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ইন্ডাস্ট্রি চালানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা বড় টার্গেট নিয়ে আপনারা কাজ করছেন। এইটা আসলে কতটুকু অ্যাচিভেবল, এবং আসলে পরিকল্পনাটা কিভাবে করেছেন, যেটার জন্য মনে হয় যে আমরা বিদ্যুতের এই আগামী 10 বছরের মধ্যে যেই পরিকল্পনাটি আপনারা নিয়ে? অ্যাকচুয়ালি হয় কি, আমি প্রায় একটা টিভিতে বিজ্ঞাপন দেখায়, সেখানে কি এক ভদ্রলোক পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে, পাশে দাঁড়ানো আরেক ভদ্রলোক, কী ব্যাপার আপনি উঠছেন না? সে ভদ্রলোককে বলছেন, কই আমি তো উঠতে চাচ্ছি, কিন্তু বাকি সবাই বলছে আমি নাকি পারবো না এখানে উঠতে। তো পাশের ভদ্রলোক বলছেন, দেখেন ওনারা যেটা পারে নাই, আপনি যে সেটা পারবেন না কীভাবে পারবেন, আগে আপনি চেষ্টা করেন, তাহলে উঠতে পারবেন। আমার কথাটা এই কারণে বলা যে চেষ্টা করতে হবে, পারবো না, হবে না, কিছু করতে পারবো না, কখনই হবে না, এই জায়গার থেকে বেরিয়ে আসতে হবে। এই যে শাওন যেটা বললো, দেখতে প্রথম থেকে পজিটিভ ওয়েতে চিন্তা ভাবনা করা উচিত। আমরা পারবোই, কেন পারবো না? আমরা এত বড় দেশ বাংলাদেশ, এত বড় বাহিনীর সাথে আমরা যুদ্ধ করে আমরা স্বাধীনতা লাভ করেছি, ঠিক না? আমরা অনেক কিছু পেরেছি। জাতির জনক বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়তে চাচ্ছি, এই যে স্বপ্ন দিয়ে দিয়েছে আমাদেরকে একটা, আমরা সেই জায়গায় যেতে পারবো না কেন? আমরা সেদিকে যাচ্ছি। আপনি বিশ্বাস করবেন না, আমার প্রতিদিনে আমার অফিসে না হলো 20 থেকে 30টা দেশের ইনভেস্টার আসছে। এটা আগের পিকচার ছিল না কখনোই, এবং সব বাংলাদেশের কেন, মানে বলতে গেলে পৃথিবীর বিখ্যাত সব কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে। এই মুহূর্তে গত 1 বছরে আমরা প্রায় কনফার্ম করেছি আগামী 5 বছরের জন্য $20 বিলিয়ন ইনভেস্টমেন্ট আমরা কনফার্ম করে ফেলছি। কিন্তু মোটামুটি আমাদের কিছু সাইনিংয়ের পর্যায়ে আছে, কিছু সাইন করে ফেলছি। বিশাল একটা ইনভেস্টমেন্টের জায়গায় আমরা চলে যাচ্ছি বিদ্যুৎ ক্ষেত্রটা। সো আমি মনে করি যে আগামী 4 বছর, আগামী 3 বছর বা 4 বছর বাংলাদেশ কিন্তু
একটা অন্য জায়গার দিকে আমরা চলে যাচ্ছি, এবং কিন্তু সেই জায়গায় এই যে বড় প্রকল্পের ক্ষেত্রে কিছু কিছু কিন্তু কনসার্নও তৈরি হচ্ছে, যেমন ধরেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়তো একটা উদাহরণ হতে পারে। আমরা এই ক্ষেত্রে মানে মানুষের যে কনসার্ন আছে সেইটা রোধ করার জন্য বা সেইটাকে অ্যাড্রেস করার জন্য আপনারা কোনোভাবে এই যে অরুণদা বললেন, আনিস ভাই বললেন কয়েকটা কথা, যেমন বড় প্ল্যানগুলো সময় মতো আসে নাই। এখানে কয়েকটা বিষয় ছিল কিন্তু আমরা খুব বলতে গেলে আমাদের এই সেক্টরে কিন্তু আমরা ভেরি মাচ ভার্জিন বলতে পারি। আমরা বলতে পারি যে আমাদের কিন্তু একটা বড় বিষয় হলো বড় প্ল্যানগুলো, যেটা বেস পাওয়ার প্ল্যান, সেগুলো কিন্তু ফাইন্যান্সের একটা বড় যোগান দিতে হবে। ফাইন্যান্সটা কোত্থেকে আসবে, কস্ট অফ ফান্ড কতটুকু হলে পরে আমাদের ভায়াবিলিটি হবে, এক্সপিরিয়েন্স, সেই বড় প্ল্যানগুলো হ্যান্ডলিং করার মতো, সেগুলো সিদ্ধান্ত নেওয়ার মতো সেই ধরনের এক্সপিরিয়েন্সও কিন্তু গ্যাদারিং একটা ব্যাপার আছে, এই সাহস বা সব কিছু। আমরা কিন্তু সেই জায়গাটা পার করে ফেলেছি, এখন আমরা সেই বড় প্ল্যানগুলো চলে আসছে। আরেকটা বড় ব্যাপার হলো যে রামপাল বা অন্য যেগুলো নিয়ে আমাদের কথা উঠছে, সেগুলো একটা চিন্তা করতে হবে যে আমার টেকনোলজি কিন্তু এমন একটা জায়গায় চলে গেছে, এখন কিন্তু এগুলো কোনো বিষয়ই না। আমরা যে প্ল্যানগুলো করতে যাচ্ছি এটা সবচেয়ে লেটেস্ট আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্টস। আমি নিজে চোখে দেখে আসছি জাপানে, আমি বিশ্বাসই করতে পারি না জাপানে যখন আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্টে গেলাম, এটা যে একটা কয়লার প্ল্যান এটা বুঝাই যায় না, মনে হয় একটা লিভিং রুমে ঢুকলাম। আমি সারা প্ল্যান ঘুরে ঘুরে একটা কণা কয়লাও কোথা থেকে পাইনি। জাহাজ থেকে আনলোড হচ্ছে কয়লা, পুরো কাভার্ড ওয়েতে বেল দিয়ে যাচ্ছে, প্ল্যান্টে যাচ্ছে, এবং কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। কথাটা হলো সেটা না, কথাটা হলো আমরা কি সে কমপ্লায়েন্সগুলি মেনটেন করে সে প্ল্যানটাকে রাখতে পারবো কিনা। রামপালে যে বিদ্যুৎ প্ল্যান্টটা হচ্ছে সেটা আমাদের হেরিটেজ যে জায়গাটাকে রাখা হচ্ছে তার থেকে প্রায় 60 কিলোমিটার দূরে কিন্তু আমাদের প্ল্যান, এবং যেখানে আমাদের খুলনার যে পোর্ট অর্থাৎ আমাদের মংলা পোর্টের থেকে প্রায় 14 কিলোমিটার আরও আপে গিয়ে আমাদের এই প্ল্যান্ট হচ্ছে। তো আপনি যদি এখানে যান, আমার কয়েকবার কিন্তু ওখানে যাওয়া হয়েছে, ওখানে গিয়ে আমি হেলিকপ্টার দিয়ে গেছি, আমি বোটে গেছি, আমি কয়েকবারই চেষ্টা করছি অন্তত সুন্দরবনের লাস্ট টিকিটাও দেখার জন্য, সেটাও দেখা যায় না সচরাচর। সো অনেক কিছু ব্যাপার আছে। এখন এখানে আরেকটা কনসার্ন আছে যে এই যে নদী দিয়ে আসবে, এই যে কয়লা আসবে, জাহাজ আসবে, সেখানে কি অবস্থাটা হবে, এখানে একটা প্রশ্ন থাকতে পারে। সারাদিনে আমাদের একটা জাহাজ আসবে কয়লা, তো সেটাও আমাদের চিন্তা ভাবনা আছে, এবং সেটা টোটালি কাভার, যতটুকু সেফ, কনসার্নগুলো আমরা মেনেই কিন্তু কাজটা করতে যাব। কয়লার প্ল্যান্ট আমাদের মহেশখালীতে হচ্ছে, মাথাবাড়িতে হচ্ছে, আমাদের পায়রা বন্দরে হচ্ছে, যেখানে আমাদের বিভিন্ন জায়গায় নিচ্ছি, ইভেন কি আমাদের ঢাকার কাছেও হচ্ছে কয়েকটা প্রাইভেট সেক্টর প্ল্যান্টগুলো, সবগুলি কিন্তু সর্বাধুনিক প্ল্যান্ট। আপনি যদি বড় পুকুরিয়াতে চান, এখন আমাদের ওখানে প্ল্যান্ট চলছে, বড় পুকুরিয়াতে আমাদের পাওয়ার প্ল্যান্ট ওখানে আছে 225 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট। দিজ আর নট আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট, এলি আপনার নর্মাল কোল পাওয়ার প্ল্যান্টস, আমার সাবক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্টস। আপনি গিয়ে দেখেন আশেপাশে আম গাছ হচ্ছে, লেচু গাছ হচ্ছে। কদিন আগে আমি গেছিলাম, ঝুড়ি বোঝায় লেচু দিয়ে দিচ্ছে, মন্ত্রী সাহেব আসছেন লেচু খাওয়ানো। তো এই যে কয়লা শুনলেই মনে করে যে প্রচন্ড ময়লা বোধহয়, সব জায়গা বোধহয় ময়লা পড়ে যাবে। অ্যাকচুয়ালি সেই জায়গাটা কিন্তু পৃথিবীর টেকনোলজি নাই। আমার মনে হয় ওই জায়গাটার থেকে আমি ওই প্রসঙ্গে মানে আমার টেকনোলজি হ্যাজ গন ফার, অনেক জায়গাতে চলে গেছে। জি, থ্যাংক ইউ। আনিসুল হক, আপনি কয়লা ভিত্তিক যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সেটার পক্ষে বলেছেন বিভিন্ন সময়, এবং এই ক্ষেত্রে আমরা একটু জানতে চাইবো যে কেন এই জিনিসটা হওয়া উচিত, যেখানে ইউনেস্কোর মতো অর্গানাইজেশনও বলছে যে আসলে এটাতে ঝুঁকি আছে। এটা একটু জানতে চাইবো, একটা বিরতির পরে যদি বলেন, ফিরছি একটু পরে।